এই ভিডিওতে অনেকগুলো বাস্তব কথা বলবো, ফাইন্যান্স নিয়ে কথা বলবো। ফাইন্যান্স অনেকগুলো কলেজেই নাই, আর মূলত যে সকল কলেজে আছে সেই সকল কলেজগুলো একদম টপ র্যাঙ্কের কলেজ, অর্থাৎ ভালো কলেজগুলোতে শুধু ফাইন্যান্স আছে। এমনকি সব অনার্স লেভেলের যে কলেজ আছে সেগুলোতেও কিন্তু ফাইন্যান্স নেই। ফাইন্যান্স গুটি কয়েকটা কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডার কিন্তু পড়ানো হয়। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ফাইন্যান্স আছে অলমোস্ট সব জায়গাতেই, আর ফাইন্যান্সের সিট কিন্তু সবার আগে ফিল আপ করা হয়। তো অ্যাকাউন্টিং ফিন্যান্স দুইটা সাবজেক্ট, আসলে দুইটাই আলাদা কিন্তু সহজ সাবজেক্ট। ওই রকম ডান হাত আর বাঁ হাত, অর্থাৎ ফাইন্যান্সকে আমি অল টাইম বলি ডান হাত আর অ্যাকাউন্টিংকে বলি বাম হাত। দুইটাই হাত, দুইটার গুরুত্ব একই। কর্পোরেট লেভেলের জব অন্যান্য বিষয়গুলো কিন্তু অলমোস্ট একই। তো আমি কথা বলবো হচ্ছে একাডেমি লেভেলে কীভাবে আমরা ফাইন্যান্স প্রস্তুতি নেব, কীভাবে ফাইন্যান্স এ প্লাস পাবো, বা ফাইন্যান্সটা কীভাবে আমরা শিখবো। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ফাইন্যান্সটা শেখার ক্ষেত্রে ছেলে মেয়েদের একটু অ্যালার্ট হওয়া উচিত, কারণ গতানুগতিক নিয়মে ফাইন্যান্স শিখতে গেলে তুমি পারবা না, কারণ ফাইন্যান্স টোটালি একটা টেকনিক্যাল সাবজেক্ট। অর্থাৎ আমরা ওই যে প্রশাসন পড়ি না, যে ব্যবস্থাপনার স্তর হলো দুইটা, একটা হলো ব্যবস্থাপনা আর একটা হলো প্রশাসন। প্রশাসন কি করে? প্রশাসন থিঙ্কিং মানে চিন্তামূলক কাজ করে, ডিসিশন নেয়, ডিসিশন মেকিংয়ের কাজ করে। তো ঠিক ফাইন্যান্সটা এই কাজটা করে থাকে, এবং ওই ডিসিশন মোতাবেক কোথায় কোন টাকা ব্যয় হলো, কোথায় কোন টাকা তুমি জমা দিলা, কোথা থেকে কত টাকা আসলে সেটা লেখে বা লিপিবদ্ধ করে রাখে হিসাব বিজ্ঞান। মানে ফিনান্স ডিসিশন নেয় সেই ডিসিশন মোতাবেক বা সেই পরামর্শ দিক নির্দেশনা মোতাবেক যে অ্যাকাউন্ট মানে ইকোনমিক্যাল, এক কথায় হলো আর্থিক কাজগুলো হয়, সেগুলোই কিন্তু আমাদের হিসাব বিজ্ঞান লিপিবদ্ধ করে থাকে। তো ফাইন্যান্সের কাজটা একটু অ্যাডভান্স, উপর লেভেলের কাজ। স্বাভাবিকভাবে নর্মাল তোমরা ছোট মানুষ, এই জিনিসগুলো নর্মাল জিনিস, মানে আমি বলবো যে এই জিনিসটা নর্মাল ওয়েতে তোমরা যখন শিখতে যাও তখন শেখা যায় না, তোমাকে একটু অ্যাডভান্স লেভেলে আগাতে হবে। তো ফাইন্যান্স শেখার ক্ষেত্রে আমি তোমাদের কয়েকটা স্ট্র্যাটেজির কথা বলতেছি, তোমরা ছেলেমেয়েরা মনোযোগ দাও। এবছর যারা 23 সালে ভর্তি পরীক্ষা দিবা তোমাদের নতুন করে শেখার কিছু নেই, এবং যারা 24-25 ব্যাচে যারা রয়েছে তোমাদের নতুন করে অনেক কিছু শেখার আছে, কারণ তোমাদের বড় ভাইরা অলরেডি টাইম শেষ করে ফেলছে। তবে তাদের জন্য খুবই সুখবর যে আমরা ফ্রি যে ব্যাচটা তৈরি করছি বা ফ্রি যে ব্যাচটা নিতেছি, ওইখানে যে 35 দিনের রুটিন ফলো আমরা করবো, ওখানে কিন্তু আমরা ফাইন্যান্স রাখছি, ফাইন্যান্স ইকোনমি সবই রাখছি। তো আমরা ওইখানে ফাইন্যান্স এমনভাবে তোমাদের আমি কমপ্লিট করে দেবো, তোমরা অবাক হয়ে যাবে। যেহেতু আমি ফাইন্যান্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট, স্বাভাবিকভাবে আমি তোমাদের এই ফাইন্যান্সের যে জায়গাটা আছে সেটা ক্লিয়ার করে দেবো। তো শুনে নাও, যারা ফাইন্যান্স নিবা, ফাইন্যান্স পড়বা, তাদেরকে যে স্ট্র্যাটেজি অনুসরণ করে ফাইন্যান্স আগাতে হবে বা পড়তে হবে সেটা একটু বলে দিই। দেখো, ফাইন্যান্স যদি তোমরা শিখতে চাও, যে কোনো ছেলে মেয়ে ফাইন্যান্স যদি তোমরা শিখতে চাও, তোমাদের যেটা করতে হবে বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করতে হবে। অধ্যায় প্রতি বেসিক কনসেপ্ট থাকবে। এখন ওই বেসিক কনসেপ্টটা নিতে গেলে একটা নির্দিষ্ট ওয়ে ফলো করতে হবে, সেটা আমি বলতেছি। এরপর ফাইন্যান্সে যদি ভালো করতে চাও, এ প্লাস পেতে যাও, অথবা ভালো যদি শিখতে চাও, তাহলে মোস্ট ইম্পর্টেন্ট যেটা বিষয় তা হলো গাণিতিক সূত্র এবং তার সঠিক ব্যবহার তোমাকে জানতে হবে, এবং এর সঙ্গে তোমাকে প্র্যাকটিস করতে হবে। তাহলে জাস্ট অধ্যায় প্রতি বা অধ্যায়ের যে বেসিক কনসেপ্ট, কোর কনসেপ্ট, যে অধ্যায় কি বোঝানো হয়েছে, কি আসলে এই অধ্যায়টা বা এই অধ্যায়টা কার সঙ্গে রিলেটেড, এই কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। তার সঙ্গে সঙ্গে সূত্র এবং তার সঠিক ব্যবহার জানতে হবে, এবং প্র্যাকটিস জানলে আমরা ফাইন্যান্স শিখতে পারবো। তো ফাইন্যান্সের এই বেসিক জায়গাগুলো ক্লিয়ার করার জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি তোমাদের ছেলেমেয়েদের কীভাবে শিখতে হবে। তো তোমাদের 23 সালে সংক্ষিপ্ত সিলেবাস দিয়েছে, 24-25 সালে সংক্ষিপ্ত সিলেবাস ফলো করা হবে। তো এখানে একটা কথা বলি, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলোতে ফাইন্যান্সের কোশ্চেন কঠিন হয়। শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফাইন্যান্স আছে, এছাড়া 7 কলেজে ফাইন্যান্স আছে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে 2-1টা কোশ্চেন ফাইন্যান্স থেকে করা হয়, তবে খুবই কম। তবে ফাইন্যান্স থেকে আসলে কোশ্চেন অ্যান্সার করা একটু টাফ, কঠিন হয়। এখন কেন কঠিন হয়? কারণ ফাইন্যান্সের বিষয়টাই হলো অ্যাপ্লাইড, ফাইন্যান্সের বিষয়গুলোই অ্যাপ্লাইড। এই কারণে অনেকে বলে যে ফাইন্যান্সের কোশ্চেন কঠিন হয়। কিন্তু কোনো একজন ছেলে বা কোনো একজন মেয়ে ও যদি একাডেমি থেকেই ফাইন্যান্সটা যদি একটু ভালোভাবে টেক কেয়ার করে পড়ে, তার কিন্তু সমস্যা হবে না। যেমন ফাইন্যান্সটা কিভাবে তোমরা পড়বা, আসলে সংক্ষিপ্ত সিলেবাসকে পড়বা না হলো বিস্তারিত সিলেবাসকে পড়বা। আমি শুধু এতটুকু বলি, ফাইন্যান্স ফার্স্ট পেপার সম্পূর্ণটাই পড়ে ফেলো। তাহলে ফাইন্যান্স ফার্স্ট পেপার সম্পূর্ণটাই পড়ে ফেলো। যেমন ফাইন্যান্সের ফার্স্ট পেপারে কি কি অধ্যায় এখানে বাদ দেওয়া হয়েছে বা কি কি অধ্যায় এখানে দেওয়া হয়েছে, এখানে তোমরা দেখো সংক্ষিপ্ত সিলেবাসে সবগুলো অধ্যায় এখানে দেওয়া আছে। এখানে একটা কথা বলি, এটা প্রথম অধ্যায়, 100% কোশ্চেন হবে অ্যাডমিশন টেস্টে একাডেমিতে। এখানে থেকে 2টা কোশ্চেন আসবে তোমাদের নিশ্চিত। সৃজনশীল কোশ্চেন 2টা আসবে। অর্থের সময় মূল্য 2 থেকে 3টে কোশ্চেন আসবে সৃজনশীল। দীর্ঘমেয়াদী অর্থায়ন 2টা কোশ্চেন আসবে সৃজনশীল। এ প্লাস পাওয়ার জন্য কথা বলতেছি। মূলধন বাজেটিং থেকে 100% 2 থেকে 3টে কোশ্চেন আসবে। এছাড়া ঝুঁকি এবং মুনাফার হার, এখান থেকে 2টা থেকে 3টে কোশ্চেন কিন্তু আসবে। তাহলে এ প্লাস পাওয়ার জন্য তোমরা সংক্ষিপ্ত সিলেবাসটাকে যদি ভালোভাবে ফলো করো, যদি শেখো, তাহলে কিন্তু ইজিলি এ প্লাস পাবা। এবং কি কি জিনিস শিখবা
বা স্যাররা মূলত কোন কোন জিনিসকে টার্গেট করে কোশ্চেন করে সেগুলো আমি উল্লেখ করছি, যেমন উদ্দেশ্য, নীতিমালা, কার্যাবলী থেকে তোমাদের কোশ্চেন সেট আপ করবে। বর্তমান মূল্য, ভবিষ্যৎ মূল্য, নিম্নে এখান থেকে কোশ্চেন সেট আপ করবে। অ্যানুইটি, সাধারণ অ্যানুইটি, অ্যানুইটি ডিউ থেকে কোশ্চেন সেট আপ করবে। লোন অ্যামোর্টাইজেশন, ঋণ পরিশোধ ধারা থেকে তোমাদের কোশ্চেন সেট আপ করবে। বন্ড থেকে কোশ্চেন সেট আপ করবে। তারপরে শেয়ার এবং শেয়ারের প্রকারভেদ থেকে থিওরি কোশ্চেন সেট আপ করবে। পে ব্যাক পিরিয়ড, এছাড়া নিট বর্তমান মূল্য, ARR, এনপিবি, এগুলো থেকে কোশ্চেন সেট আপ করবে। এছাড়া ঝুঁকি মুনাফা নির্ণয় করার জন্য সম্ভাবনা সহ এবং সম্ভাবনা ছাড়া তোমাদের কোশ্চেন কিন্তু সেট আপ করা হবে। তো স্বাভাবিকভাবে এভাবেই কিন্তু গতানুগতিক যে নিয়ম আছে সেই নিয়মেই স্যারেরা কোশ্চেনগুলো সেট আপ করবে। যেহেতু এগুলো ম্যাথ সাবজেক্ট, তো স্বাভাবিকভাবে এই জিনিসগুলো মুখস্থর কোনো বিষয় না। এই জিনিসগুলো যদি তুমি মনে করো যে আমি মুখস্থ করবো, 2-3টে কোশ্চেন পড়বো, করলেই আমার ফাইন্যান্স হবে, বিষয়টা এমন না। তাহলে ফাইন্যান্স তোমাকে শিখতে হলে এইখানের জায়গাটা তোমাকে একটু লক্ষ্য করতে হবে। আমি কি বললাম, আর এই জায়গাটা ক্লিয়ার করার জন্য এবার যে কথাটা বলবো সেটা তোমাকে অনুসরণ করতে হবে। তাহলে তোমাকে প্রথম অধ্যায় থেকে পড়া শুরু করতে হবে, তোমাকে থিওরি পড়তে হবে ভাই। যেখানে সবাই থিওরিকে অ্যাভয়েড করতে বলে, আমি বারবার জোর দিতেছি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিন্যান্স, তুমি যেটাই বলো না কেন, যে কোনো সাবজেক্টে বলো না কেন, তোমাকে থিওরি পড়তে হবে। থিওরি বলতে রিডিং লাইনগুলো পড়তে হবে। তাহলে তোমাকে ফাইন্যান্স সম্পর্কে জানতে হবে। আর ফাইন্যান্স সম্পর্কে তুমি যদি জানতে চাও, তাহলে ফাইন্যান্স সম্পর্কে তুমি জানতে পারবা কোথা থেকে জানো? তুমি জানতে পারবা প্রথম অধ্যায় থেকে। ফাইন্যান্স কি, ফাইন্যান্সের উদ্দেশ্য কি, ফাইন্যান্সের নীতিমালা কি, ফাইন্যান্স কি আইন কানুন মেনে চলে, ফাইন্যান্স আসলে কি কাজটাই না করে, এই জিনিসগুলো সম্পর্কে যখন তুমি জানবা। যেমন ফাইন্যান্স কি করে, ফাইন্যান্স এক জায়গা থেকে টাকা নিয়ে এসে আরেক জায়গায় কি করে, বিনিয়োগ করে। এটাই হলো ফাইন্যান্সের কাজ। তাহলে কোন জায়গা থেকে টাকা নিয়ে আসবো, কোন জায়গা থেকে টাকা নেবো না, কোন জায়গায় টাকাটা বিনিয়োগ করব, এর যাবতীয় সিদ্ধান্তগুলোই হচ্ছে কি ফাইন্যান্সের মূল কাহিনী বা মূল কাজ। আর ওই সিদ্ধান্ত নিতে গেলে অর্থাৎ সময় মূল্য রিলেটেড একটা কনসেপ্ট আছে, সেটা আমাদের কাজে লাগে। এভাবে এভাবে স্টেপ বাই স্টেপ শিখতে হবে যে বর্তমান মূল্য কি, ভবিষ্যৎ মূল্য কি, আজকে একটা জিনিসের মূল্য কি, কালকে ওই জিনিসটার মূল্য কি হবে, এই যে এই জিনিসগুলো নির্ণয় করা, সেগুলো হচ্ছে কি ফাইন্যান্সের কনসেপ্ট। কারণ ফাইন্যান্স 2 জায়গা থেকে অর্থ সংগ্রহ, মানে 3 জায়গা থেকে অর্থ সংগ্রহ করতে পারে, স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী। এখানে স্বল্পমেয়াদী অধ্যায়টা স্কিপ করা আছে, তোমাদেরকে অনুরোধ করবো স্বল্পমেয়াদী অধ্যায়টা সংক্ষিপ্ত সিলেবাসের বাইরে হওয়ার পরেও পড়বা। আর রিপিট, সংক্ষিপ্ত স্বল্পমেয়াদী অর্থসংস্থান এটা তোমাদের স্কিপ করা আছে, ওইটা তোমরা পড়বা, কেউ মিস দিবা না। দীর্ঘমেয়াদী অর্থায়ন, এই জিনিসগুলো কি, একটু রিডিং তো পড়তে হবে ভাই, রিডিং পড়ে শিখতে হবে। হুট করে 2টা নৈবেদিক পড়বা, 2টা সৃজনশীল পড়বা, তুমি শিখবা এবং এ কারণে A+ পাওয়া বিষয়টা এমন না। আর A+ পেয়েও বা লাভ কি, অ্যাডমিশন টেস্টে যখন যাবা তখন চোখে তারা দেখবা, কারণ কোশ্চেনগুলো অ্যাপ্লাইড হবে। ঠিক একইভাবে মূলধন বাজেটিং কি, তুমি এই যে টাকা সংগ্রহ করলা, দীর্ঘমেয়াদী স্বল্পমেয়াদী উৎস থেকে টাকা সংগ্রহ করলা, সেই টাকাটা কোথায় বিনিয়োগ করবা, ওটার নামই হলো মূলধন বাজেটিং। এখন তুমি যে বিনিয়োগ করবা সেখানে আসলে লাভ করবা না ক্ষতি করবা, ওইটা জানার কাজে হলো কি মুনাফা বা ঝুঁকির যে অধ্যায়টা আছে সেইটা। মজার ইন্টারেস্টিং বিষয়। কিন্তু তুমি যদি থিওরি থেকে পড়ো স্টেপ বাই স্টেপ, তাহলে দেখবো অটোমেটিক্যালি মাথা তোমার তৈরি হয়ে যাবে। তাহলে আমি আবার রিপিট করবো তোমাদের ছেলে মেয়েদের, ফাইন্যান্স যদি তুমি শিখতে চাও, প্রত্যেকটা অধ্যায়ের বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। প্রত্যেকটা অধ্যায়ের বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে চাইলে তোমাকে প্রথম থেকে ধারাবাহিকভাবে রিডিং করতে হবে। প্রত্যেকটা অধ্যায়ের সূত্র আছে, সূত্রের জন্য নোট করবা এবং নোট করার পর সেই সূত্র সম্পর্কে জানবা এবং সূত্রের সঠিক ব্যবহার জানবা এবং সঙ্গে সঙ্গে তোমাকে প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। আর ফাইন্যান্স ফার্স্ট পেপারে সম্পূর্ণ অধ্যায়, সবকটা অধ্যায় পড়ার চেষ্টা করবা, স্কিপ করবা না। এই কারণেই ফাইন্যান্সের ফুল যে হচ্ছে সিলেবাস আছে তার উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন করে এবং কোশ্চেনগুলো অ্যাপ্লাইড হয়। স্বাভাবিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু ভর্তি পরীক্ষা দিবা, স্বাভাবিকভাবে তোমাকে এখন থেকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। আর যারা A+ পেতে চাচ্ছ, কোন অধ্যায়কে টার্গেট করবা, কোন অধ্যায়কে টার্গেট করবা না, এটা আমি এখানে স্পষ্ট উল্লেখ করলাম। এখানে কোন অধ্যায় থেকে কয়টা কোশ্চেন আসবে, কোন অধ্যায় থেকে কিভাবে কোশ্চেন আসবে তার ডিটেলস আমি বললাম। এবং আর একটা ইম্পর্টেন্ট বিষয় বলি, তোমাদের জন্য প্রত্যেকটা অধ্যায় আলাদা আলাদা করে পার্ট পার্ট করে আমি সাজেশন তৈরি করব। মানে প্রথম অধ্যায় থেকে কি ধরনের কোশ্চেন হবে, কোন জায়গা থেকে নৈবেদিক আসবে, কোন জায়গাটা বেসিক, কোন জায়গাটা তুমি শিখবা, কোন জায়গা থেকে একাডেমিক কোশ্চেন হবে, কোন জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন হবে, এগুলো পাই টু পাই বলে দেওয়ার সামর্থ্য আমার রয়েছে। স্বাভাবিকভাবে সেগুলো আমি বলে দেবো। তোমাদের ছেলেমেয়েদের কাছে আমার অনুরোধ, তোমরা যদি শিখতে চাও, জানতে চাও, যদি ভালো কিছু করতে চাও, 90% 60% ছেলেমেয়ে যদি ফেল যদি না করতে চাও, তাহলে আমার কথাগুলো শোনো। 2-10 পৃষ্ঠা, 2-10টা সৃজনশীল নৈবেদিকের পিছনে দৌড়ায় না, শর্টকাট সাজেশনের পিছনে দৌড়ায় না। সময় আছে, পড়ো, শেখো, জানো, ভবিষ্যতে কিছু করতে পারবা। তোমাকে আমি চাকরিতে নিয়োগ দেব, তোমাকে আমি 10,000 টাকা বেতন দেব, এমনি এমনি তো দেবো না। তোমার কাছ থেকে 20,000 টাকা আদায় করে নেব বা তোমার কাছ থেকে 20,000 টাকা আমার আসবে, তাহলে তোমাকে আমি 10,000 টাকা বেতন দেবো। সোজা কাটকুট হিসাব, সোজা হিসাব।
তোমরা সবাই মানে ভালোটা চাও, কিন্তু ভালোটা পেতে হলে তোমাদের ওই ভালোটার জন্য পরিশ্রম করতে হবে। তো সবার এই পরিশ্রম করা মন মানসিকতা তৈরি হোক, সবাই শেখার মন মানসিকতা তৈরি হোক, এটাই আশা করব। আর আমরা 23 এবং 24 ব্যাচের ছেলেমেয়েদের জন্য নতুন ব্যাচ রান করব। আমরা আমাদের পিডিএফ লেকচার শিট সবগুলো দেবো ইনশাআল্লাহ। তো স্বাভাবিকভাবে আমরা যখন অ্যানাউন্সমেন্ট দেবো, তোমরা যারা আগ্রহী আমাদের সঙ্গে যোগাযোগ করিও। সবাই এই পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।